আজকের ভিডিওতে লঙ্কা চাষ নিয়ে আলোচনা করব। দেখুন, অনেক চাষি ভাই আপনারা লঙ্কা লাগিয়ে ফেলেছেন, আবার অনেকে এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা মাঝামাঝি থেকে লঙ্কা লাগানো শুরু করবেন। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা লঙ্কা গাছগুলো প্রথম থেকেই পরিচর্যার মধ্য দিয়ে ধীরে ধীরে সুন্দরভাবে বড় করে তুলব, যাতে করে রোগের পরিমাণ কম লাগে। লঙ্কার যে চাষি ভাই কোঁকড়া রোগ লাগে, তার জন্য প্রথম থেকেই যদি আমরা পরিচর্যা করি তাহলে কিন্তু সেটা অনেক কম দেখা দেয় এবং পরবর্তী পরিচর্যাতে সেটাতে সমাধান সম্ভব, পরে সেটা আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব যে লঙ্কা লাগানোর সময় যারা এখনও লাগাননি মাটিতে কোন সারটা দেবেন যার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, অথবা যারা লাগিয়ে ফেলেছেন ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে, মানে প্রথম থেকে 20 থেকে 25 দিন পর্যন্ত কোন কোন পরিচর্যাটা করবেন, কোন সার প্রয়োগ করবেন যাতে করে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। আরও একটা দেখবেন, এই সময় আমাদের একটা সমস্যা দেখা দেয়, লঙ্কা গাছগুলো আস্তে আস্তে কিন্তু 2-1টা করে মরতে থাকে। কি কারণে মরে এবং মরবে না কি করলে, সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যে সমস্ত চাষি ভাই আপনারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর চ্যানেলের চাষি ভাই এই সবজি জাতীয় চাষ, ধান চাষ এবং বিভিন্ন ধরনের ফল চাষ যেগুলো আমরা করে থাকি তার সম্পূর্ণ পরিচর্যার কথা আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবার প্রথমে বলি, আপনারা যখন লঙ্কা লাগাবেন, ধরুন এখন তো জমি আপনাদের অনেক দিন আগেই চাষ দেওয়া আশা করি কমপ্লিট আছে। এবার ফাইনাল চাষ যখন দেবেন, 1 ট্রলি 1 বিঘাতে 33 শতকে আপনারা 1 বিঘাতে 1 ট্রলি গোবরের সার দেবেন। এই গোবরের সারের কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। লঙ্কা গাছের কোয়ালিটি যেমন ভালো হবে, লঙ্কার কোয়ালিটিও কিন্তু চাষি ভাই ভালো হবে। আর গোবরের সারের ভিতরে যে অণুজীবগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো কিন্তু মাটির প্রকৃতি ধীরে ধীরে চেঞ্জ করতে থাকে। আর যে কারণে যত দিন যায় এটা একটা স্লো রিলিজিং ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে এর থেকে আপনার পুষ্টি উপাদানগুলো গাছ গ্রহণ করতে থাকে এবং এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে। এই কারণে গোবরের সার আপনারা প্রথমে দিন, মাটি যেরকম ঝুরঝুরে হয় রন্ধ্রযুক্ত হতে থাকবে আর গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে। চাষি ভাই গোবরের সার যখন দিচ্ছেন তার সঙ্গে আপনারা অবশ্যই ট্রাইকোডার্মা ভিরিডি 1 বিঘাতে 1 কিলো, ধরুন গোবরের সার ছিটিয়েছেন, তো এবার ছেটানোর সময় আপনি 2টো গামলা নিন, 2 গামলাতে গোবরের সার নিন, তার ভিতরে 1 কিলো ট্রাইকোডার্মা, একবারে তো হবে না, অল্প অল্প করে মেশান আর পুরো জমিতে ছিটিয়ে দিন। ছিটিয়ে দিয়ে তারপরে সাথে সাথে কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দেবেন। এই যে গোবরের সারের সঙ্গে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার যদি করেন এখন, তাহলে কিন্তু দেখবেন লঙ্কা গাছে যখন ফুল আসে, ছোট ছোট জালি পড়ছে যখন, তখন ঠিক সেই সময় গাছগুলো দেখবেন ঝিমিয়ে পড়ে, যেটাকে ডাম্পিং অফ বলে। আবার ব্যাকটেরিয়াল উইল্ট লাগে। তো এই সমস্যাগুলো, ডাম্পিং অফ, ব্যাকটেরিয়াল উইল্ট, গোড়া পচা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটা কম হয় যদি ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করা হয়। এইবার চাষি ভাই আপনারা যখন লঙ্কা গাছটা লাগানো হয়ে গেল, লাইন দিয়ে ধরুন লঙ্কা গাছ লাগানো হলো, ঠিক সেই সময় আপনারা কি করবেন, ওই লাইন দিয়ে 1 বিঘাতে 10 কিলো ডিএপি নেবেন। ডিএপি নিয়ে একদম লাইন দিয়ে ছেটাতে ছেটাতে আসবেন, পূর্ণ জমিতে ছেটাবেন না। এর কারণ কি বলুন তো, ধরুন আপনারা নার্সারি থেকে যখন লঙ্কা চারাটা তুললেন তখন তো শিকড় ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পর গাছটা কিন্তু এক ধরনের শক্ত হয়ে যায়, খাবারের অভাবে ধুঁকতে থাকে। তো ঠিক সেই সময় আপনারা যদি ডিএপি লাইন দিয়ে ছিটিয়ে দেন, যখনই দেখবেন 2-1টা শিকড় ছাড়ছে, ডিএপি থেকে খাবার সংগ্রহ করবে এবং সেই খাবারের ভিতরে কি রয়েছে, 18-46-0 নাইট্রোজেন 18% রয়েছে আর 46% চাষি ভাই ফসফেট রয়েছে। ওই ফসফেট আবার আপনার কিন্তু একটু শিকড় ছাড়তে সাহায্য করবে, আর নাইট্রোজেন গাছে যে অভাবটা দেখা দিয়েছিল সেই নাইট্রোজেন গাছে খাবার রূপে গ্রহণ করবে। এটা কিন্তু এই ডিএপিটা প্রাথমিক অবস্থায় খুব বেটার কাজ করে, গাছগুলো যেন তাড়াতাড়ি লেগে যায়, গাছগুলো বৃদ্ধি তাড়াতাড়ি হতে শুরু করে। এর জন্য প্রথমে আপনারা অবশ্যই ডিএপি দেবেন। এই যে গাছগুলো আছে দেখছেন, গাছগুলো লাগানোর পর যখন মাটির সাথে দেখছেন সেট হয়ে যাবে, অর্থাৎ 4 থেকে ঠিক 5 দিন পরে দেখবেন শিকড়টা যখন ছেড়ে দিয়েছে, গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, দুপুরবেলা রোদেও কিন্তু পাতাগুলো নুইয়ে পড়ছে না, ঠিক সেই সময় আপনাদের একটা স্প্রে করতে হবে, যেটাকে আমরা বলবো ড্রেঞ্চিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ড্রেঞ্চিংটা। তো ড্রেঞ্চিংয়ে কী কী দেবো আসুন সেটা আপনাদের সঙ্গে এবার আলোচনা করি। গাছগুলো কিন্তু লাগানোর সাথে সাথে চাষি ভাই ড্রিঞ্চিং করবেন না, কারণ সেই সময় মাটিতে আমাদের এই যে দেখছেন নরম মাটি, এরকম মাটি দরকার হবে শিকড় ছাড়ার জন্য। লাগানোর পরপরই ওই নরম মাটিতে আবার যদি আপনারা ড্রিঞ্চিং করেন তাহলে শিকড় ছাড়তে কিন্তু দেরি হবে। অর্থাৎ ড্রিঞ্চিং করতে হবে আপনার মিনিমাম 5 থেকে 7 দিন বাদে, যখন গাছটা হালকা 2-1টা শিকড় দেখতে পাবেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় ছাড়বে আর গাছটা সবুজ হয়ে বাড়তে থাকবে খুব দ্রুততার সঙ্গে।
এই যে ড্রিঞ্চিং কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চাষি ভাই আপনারা একটু দিয়ে দেখুন, তাহলে অন্যান্য গাছদের সঙ্গে আপনার গাছের যে বৃদ্ধি সেটা আপনি নিজে কিন্তু চোখে দেখতে পাবেন। এখানে 4টি উপাদান চাষি ভাই মেশানো হয়। 1 নম্বর হচ্ছে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। ছোট অবস্থায় তেমন দামি ফাঙ্গিসাইড কোনো দরকার নেই, আপনারা জাস্ট সাফ, আমরা যেটাকে কার্বনডাজিম আর ম্যাঙ্কোজেবের মিশ্রণ আছে 64% আর 12%, 64% ম্যাঙ্কোজেব আর 12% আপনার কার্বনডাজিম আছে। আর অথবা আপনারা শুধু কার্বনডাজিম, যেটা ব্যাবিস্ট্যান বলে আমরা চিনি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই দুটোর ভিতরে যে কোনো একটা ব্যবহার করুন। আর তার সঙ্গে আপনারা মেশাবেন হচ্ছে হিউমিক। অবশ্যই হিউমিকটা দেবেন। আমি যেরকম ইনজেক্ট ব্যবহার করি, ইনজেক্ট আপনারা 15 গ্রাম মতো ব্যবহার করবেন, অর্থাৎ 15 লিটার জলে 15 গ্রাম। আর ওই যে কার্বনডাজিম অথবা আপনাদের বললাম সাফ, সেটা আপনারা 40 গ্রাম মতো ব্যবহার করবেন 15 লিটার জলে। এবার তৃতীয় যে উপাদানটা হবে সেটা হচ্ছে রুট কাটিং এইড। এর ক্ষেত্রে যে রুটটা ব্যবহার করা হয় শিকড় ছাড়ার জন্য, সেই রুট আপনারা দেবেন। রুট 15 লিটার জলের জন্য 20 গ্রাম ব্যবহার করবেন। আর সঙ্গে যেটা মেশাবেন গাছের ইনস্ট্যান্ট খাবার, ওপর থেকে পাতার মধ্য দিয়ে যেন গ্রহণ করতে পারে। আর যখন ড্রিঞ্চিং করবেন সেটা তো গোড়াতেও আপনার পৌঁছে যাবে, তো গোড়াতে যখন পৌঁছাবে সেই খাবারটা গোড়া দিয়েও সংগ্রহ করতে পারবে। তো ড্রিঞ্চিংয়ের জন্য যে দানাদার ফার্টিলাইজার 19-19-19 এনপিকে 19-19-19, এটা যেরকম ইফকো কোম্পানির পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আপনারা বাজারে পেয়ে যাবেন। দাম কিন্তু বেশি না, মোটামুটি 50 গ্রামের দাম 10 টাকা মতো পড়ে, কোনোটাই আপনার 9 টাকা মতো পড়ে। এই 19-19-19 চাষি ভাই সস্তা একটা সার, কিন্তু এর কাজ কিন্তু অনেক, গাছের ছোট যখন থাকে বা ওপরে স্প্রে করার জন্য। তো এটা আপনারা 15 লিটার জলে 50 গ্রাম দেবেন। তাহলে দেখুন ড্রিঞ্চিংয়ের জন্য কী ব্যবহার করছেন, পরপর আবার একবার বলি। প্রথমে সাব ফাঙ্গিসাইড অথবা কার্বনডাজিম একটা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করলেন, সঙ্গে হিউমিক দিলেন যেটা শিকড় ছাড়ার জন্য খুব তাড়াতাড়ি কাজ করবে আর মাটির পিএইচ ভ্যালুটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর তারপরে দিলেন কাটিং এইড, অর্থাৎ যেটাকে রুট হরমোন বলা হয়, সেটার একটু দিলেন, খুব তাড়াতাড়ি শিকড় ছাড়বে। আর সঙ্গে একটা খাবার 19-19-19। এক্ষেত্রে একটা সাবধানতা আছে, সেটা আপনাদের বলি। দেখুন ওই হিউমিকটা আলাদা গুলে নেবেন চাষি ভাই, কারণ ওই দেখবেন একসঙ্গে যদি গুলতে যান তাহলে কিন্তু গুলবে না। আপনারা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা গুলুন, গোলার পর তারপরে একসাথে মেশান, মিশিয়ে গুলে তারপরে স্প্রে করুন প্রত্যেকটা গাছে, যেন আপনার 15 ml পাই ন্যূনতম। ছোট গাছ তো 15 ml পাই। স্প্রে করার সময় গাছের মাথায় একটু ধরবেন, পাতা সহকারে গোড়া পর্যন্ত পৌঁছে যাবে, বেটার কাজ পাবেন। এবার গাছগুলোর বয়স যখন চাষি ভাই 15 থেকে 20 দিন হবে, ঠিক এই রকম অবস্থা হবে। তো এই সময় আমাদের কিন্তু গাছের দুটো কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে সার ব্যবস্থাপনা, আর 2 নম্বর হচ্ছে একটা স্প্রে। এবার স্প্রে এবং সার কী কী দেবেন আসুন সেটা আপনাদের সঙ্গে এবার আলোচনা করি। কোন সার দেবেন এই সময়, ঠিক যখন 15 থেকে 20 দিন হবে, এর মাঝে আমাদের তো হালকা করে মাটি ধরাতে হবে। তো প্রথমে আপনারা জমিতে সেচ দেবেন, সেচ দেওয়ার পর ঠিক 1 দিন বাদে জমিতে আপনারা ডিএপি ছেটাবেন। এখানে ডিএপি আপনারা 33 শতকে নেবেন চাষি ভাই 15 কেজি। তো ডিএপির ভিতরে 18-40-0 আছে নাইট্রোজেন এবং ফসফেট। আর এর সঙ্গে গাছের একটু আমাদের দৃঢ়তাও দরকার হবে, অর্থাৎ গাছকে একটু শক্তপোক্ত করতে হবে, পাতার গ্লেজটা কিন্তু আনতে হবে, একটু গাঢ় সবুজ কালচে সবুজ করতে হবে। তো এই জন্য আপনারা পটাশ নেবেন, 8 কিলো পটাশ নেবেন 33 শতকে। তো ডিএপির সঙ্গে পটাশ মিশিয়ে জমিতে ছেটাবেন। আর কি দেবেন এর সঙ্গে, সেটা হচ্ছে হিউমিক। এক্ষেত্রে 33 শতকে আপনারা 2 কিলো হিউমিক ব্যবহার করবেন চাষি ভাই। তো এই ক্ষেত্রে একটা ভালো হিউমিকের আপনাদের নাম বলতে পারি আমি, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আপনারা ব্যবহার করুন, অথবা ইনজেক্ট 100 গ্রাম ব্যবহার করবেন ইনজেন কোম্পানির। এটা দেবেন, তাহলে দেখবেন বেটার কাজ পাবেন। মাটির আপনার পিএইচ ভ্যালু নিয়ন্ত্রণে রাখবে, প্রচুর পরিমাণে হচ্ছে আপনার শিকড় ছাড়তে কিন্তু সাহায্য করবে। আর একটা চতুর্থ উপাদান, সেটা হচ্ছে ফিপ্রোনিল চাষি ভাই। এই ফিপ্রোনিল দিতে গেলে সবথেকে বেটার যেটা হবে আমি বলবো রিজেন্ট আলট্রা দেবেন। বায়ারের রিজেন্ট আলট্রা ব্যবহার করতে পারেন, বেটার কাজ পাবেন। কারণ মাথায় যে লঙ্কা গাছের যে কুকড়াগুলো লাগে না, যে পাতা কুকড়ে যায়, লিফ কার্ল ভাইরাস লাগে, এটা কিন্তু অনেক কম লাগবে। তো ফিপ্রোনিল আপনারা অবশ্যই 1 বিঘাতে চাষি ভাই 1.5 কিলো পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবার সার দেওয়ার পর কদিন অপেক্ষা করুন, জো কবে হবে। আপনারা কিন্তু নরমে মাটি টানবেন না, যখন দেখবেন কোদালে খুব মাটিগুলো খেলছে ভালো, ঠিক সেই সময় কিন্তু মাটি টানবেন। নরমে মাটি টানলে কিন্তু ক্ষতি হবে, কারণ এখন দিনের বেলা তাপমাত্রা কিন্তু অনেক আছে, রোদে গরমে গাছের গোড়াগুলো কিন্তু যে কচি কচি ছালগুলো আছে এখনও তো শক্তপোক্ত হয়নি, তো সেখানে কিন্তু পচা লাগতে পারে। এইবার গাছগুলোতে মাটি টানার পর আপনারা কখনো কিন্তু হাত দিয়ে এরকম গুঁড়ো করে গোড়াতে মাটি ধরাবেন না, আর ড্রেসিং করবেন না,
ঠিক আছে, কোদালে আপনার যখন মাটি টানবেন, মাটি জো হবে, তখন এরকম ছোট ছোট দানা থাকবে, সেগুলো যেমন অবস্থায় থাকবে ঠিক তেমনই কিন্তু থাকে, যেন গুঁড়ো করে এরকম চেপে দেবেন না। কারণ এইগুলো মানে যখন দেখবেন এরকম দানা দানা থাকবে, মাটিগুলো চলি অবস্থায় থাকবে, তার ভিতর দিয়ে হাওয়া বাতাস খেলবে ভালো, আর এই গাছের গোড়ার যে সবুজ অংশ পচবে না। তারপরে যখন বৃষ্টি হবে অটোমেটিক দেখবেন পজিশন নিয়ে নেবে। আর আপনাদের লাস্ট যখন আপনারা গোড়ায় মাটি ধরাবেন, যেটা 30 থেকে 35 দিনের মধ্যে, তখন আপনারা ড্রেসিং করে দেবেন, কোনো সমস্যা হবে না। আর মাটি টানার পর আপনারা দেখতে পাবেন কিছু গাছ এইভাবে ঝিমাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই গাছগুলো কেন ঝিমায়? হাত দিয়ে তুলে দেখবেন এর গোড়াটা ঠিক এই রকম, দেখুন ছালটা খেয়ে গেছে, ঠিক না? এবার নরমে যদি মাটি টানেন তাহলে চাষি ভাই দেখতে পাবেন গোড়ায় কিন্তু ছত্রাকের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণে এইভাবে কিন্তু ছালগুলো পচতে থাকবে। সেই জন্য আপনারা জো মাটিতেই অবশ্যই কিন্তু মাটি টানবেন। তাহলে এই যে গাছ মরা, ছাল খাওয়া, এর সমস্যার সমাধান কি? এর জন্য চাষি ভাই যে বললাম 15 থেকে 20 দিন আপনারা মাটি টানছেন, ঠিক মাটি টানার আগের দিন অথবা সেই দিনই আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন, গাছটা ভালো করে ধুইয়ে দেবেন একটা বেটার ফাঙ্গিসাইড দিয়ে। তো এই ছাল খাওয়া রোগের জন্য সব থেকে ভালো ফাঙ্গিসাইড সেটা হচ্ছে থাইফনেট মিথাইল। দাম কিন্তু বেশি নয় চাষি ভাই। থাইফনেট মিথাইল আপনারা 40 গ্রাম মতো 15 লিটার জলের ভিতরে দেবেন, দিয়ে গাছে স্প্রে করে দেবেন, পুরো ভিজিয়ে দেবেন। আর এর ভিতরে অবশ্যই আপনারা দেবেন কাসুগামাইসিন অথবা ভ্যালিডামাইসিন। আপনারা 25 থেকে 30 ml ব্যবহার করবেন 15 লিটার জলের জন্য, দিয়ে গাছটা ভালো করে ভিজিয়ে দেবেন, তারপরে মাটি টানবেন। এবার থাইফনেট মিথাইল যদি আপনারা না পান, অর্থাৎ রোকো ফাঙ্গিসাইডের কথা বলছি, তাহলে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেটার কাজ হয়। আর রিডোমিল গোল্ডের ভিতরে চাষি ভাই টেকনিক্যাল হচ্ছে ম্যাঙ্কোজেব 64%, মেটালেক্সিল হচ্ছে 4%। তো এই ম্যাঙ্কোজেব আর মেটালেক্সের মিশ্রণ, এটা কিন্তু গোড়া পচার জন্য বেটার কাজ করে। আর তার সঙ্গে অবশ্যই ভ্যালিডামাইসিন আর মাইসিন অবশ্যই মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যা থাকবে না। অবশ্যই মাটি টানার কিন্তু আগে, তারপরে মাটি টানবেন। তো এই ছিল চাষি ভাই 15 থেকে 20 দিন পর্যন্ত এর পরিচর্যার কথা। এরপরে আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী যে পরিচর্যা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।